আসসালামু আলাইকুম। অ্যাপ্রোচ একাডেমিক কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ট্যাগ কোশ্চেনের গুরুত্বপূর্ণ 9টি রুলস আমরা সমাধান করে ফেলেছি। তো ইনশাল্লাহ আজকে আমি 10 নম্বর রুলস থেকে তোমাদেরকে দেখাবো কিভাবে সহজেই এই রুলসগুলোর ব্যবহার করে এক্সাম্পলের মাধ্যমে আমরা পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাস শুরু করি। তো দেখো, রুল 10-এ আমরা দিয়েছি যে নোবডি, নো ওয়ান, নান, নেভার, নাথিং, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, এই ধরনের শব্দগুলো, এই জাতীয় যে শব্দগুলো আছে, তো এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে। অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে বুঝতে হবে সেখানে একটা নেগেটিভ বাক্য বোঝানো হয়েছে বা নেগেটিভ কোনো কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যখন ট্যাগ আমরা করব তখন আমরা সেখানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট বা অ্যাফার্মেটিভ ট্যাগ আমাদের করতে হবে। তো দেখো, আমরা উদাহরণ হিসাবে কয়েকটা এক্সাম্পল লিখলাম যে এ ফিউ পারসনস আর প্রেজেন্ট। তো এখানে একটু খেয়াল করো, আমরা এখানে ফিউ শব্দটা ব্যবহার করেছি। তো এই জন্য এখানে আমাদের কী হয়েছে, আমরা এখানে দেখো প্রথমে অক্সিলারি ভার্ব ছিল কি আর, তো আমরা আর বসাইছি। তারপর যেহেতু ফিউ পারসন, যেখানে অনেকজন ব্যক্তি আছে, সেজন্য আমরা এখানে দেই বসাইছি। তো আমরা কিন্তু এখানে নটটা ব্যবহার করিনি। কেন ব্যবহার করিনি? কারণ ফিউ শব্দটা আছে। তো আমরা জানি যে ফিউ হচ্ছে একটা নাবোধক শব্দ, এই যে দেখো এখানে আছে। সেজন্য আমাদের যখন সেন্টেন্সের শুরুতেই সাবজেক্টে যদি ফিউ ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তুমি এখানে নট ব্যবহার করতে পারবে না। আবার দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস। তো এখানে আমাদের এই সেলডম কথাটা যুক্ত হয়েছে। তো এইটা হচ্ছে একটা কি নেগেটিভ শব্দ, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো যখন এই শব্দগুলো থাকবে তখন আমরা ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে কন্ট্রাকশন নট ফর্মটা উঠিয়ে দিতে হবে, ওইটা বসানো তখন যাবে না। যেমন দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস। তো এখানে যে একটা ঘেউ ঘেউ করা কুত্তার কথা বলা হয়েছে বা কুকুরের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করছি। কেন ডাজ ব্যবহার করছি? প্রথমত হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স এবং এখানে একটা বস্তু বা একটা প্রাণীর কথা বলা হয়েছে, সেজন্য এখানে আমরা ডাজ ব্যবহার করেছি। আর যেহেতু কোনো বস্তুকে আমরা ইট দ্বারা প্রকাশ করি, সেজন্য এখানে ইট ব্যবহৃত হয়েছে। কিন্তু আমরা কিন্তু এখানে নট ব্যবহার করিনি, যদিও এখানে কিন্তু আমরা নৌযুক্ত কোনো শব্দ দেখতে পাচ্ছি না, কিন্তু সেলডম আছে। এই শব্দটা হচ্ছে একটা নাবোধক শব্দ, সেজন্য আমরা এখানে শুধু ডাজ ইট ব্যবহার করেছি, ডাজ নট কিন্তু আমরা ব্যবহার করিনি। একইভাবে যদি আমরা 3 নম্বর উদাহরণটা খেয়াল করি, এখানে আছে নোবডি বিলিভস ইউ। তো এখানে দেখো, নোবডি, আমরা এর আগের রুলসে দেখেছিলাম যে নোবডি থাকলে আমরা সেখানে দেই ব্যবহার করব সাবজেক্ট হিসাবে। তো আমরা এখানে দেই ব্যবহার করেছি। আর যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই হিসাবে আমরা ডু, ডাস অথবা ডিড আনতে পারতাম। কিন্তু যেহেতু ভার্বের সাথে আমাদের অ্যাজ আছে, তো সেই হিসাবে বুঝলাম আমরা এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে আমরা ডাস ব্যবহার করতাম। কিন্তু এখানে নোবডি বলতে অনেকজন মানুষকে বোঝানো হয়েছে, সেজন্য আমরা এখানে থার্ড পারসন প্লুরাল হয়ে গেছে, এই জন্য আমরা ডাজ ব্যবহার না করে ডু ব্যবহার করেছি। তাহলে এটার ট্যাগ কী হবে? নোবডি বিলিভস ইউ, এটা হবে ডু দেই। তো এই হচ্ছে আমাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলো, যেগুলো আমাদের আসলে পরীক্ষায় অনেক বেশি আসে। এই শব্দগুলো সবাই আমরা নোট করে রাখবো। এরপর দেখো, রুল 11-তে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখব। যেমন কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমাদের নাথিং অথবা এনিথিং অথবা এভরিথিং অথবা সামথিং, এই টাইপের যদি আমাদের শব্দ থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সবসময় সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করব। থাকলে সাবজেক্ট হিসাবে আমরা ইটটাকে ব্যবহার করব, কারণ এখানে এই নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং এটার দ্বারা কোনো একবচন বস্তুকে বোঝানো হয়, এই জন্য আমরা এখানে সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করব। যেমন নাথিং ইজ ইম্পসিবল। তো এখানে লক্ষ্য করে দেখবা যে আমরা নাথিং কথাটা আনছি, সেজন্য আমরা সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করবো। আর আমাদের যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে আমরা প্রথমে এই যে ইজটাকে ব্যবহার করলাম। আর আমরা জানি নাথিং হচ্ছে একটা নাবোধক শব্দ, এই জন্য এখানে আমরা নট ব্যবহার করব না। তাহলে আমাদের সরাসরি এখানে কি হবে? ইজ ইট। এরপর আমাদের এই কোশ্চেন মার্ক। এরপর আমরা যদি আবার লিখি যে এভরিথিং ওয়াজ গুড। তো এখানে দেখো আমাদের এভরিথিং কথাটা যুক্ত হয়েছে, সেজন্য আমরা এখানে ইট ব্যবহার করব। আর যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, সেজন্য আমরা এখানে প্রথমে ওয়াজ ব্যবহার করলাম। এরপর যেহেতু একটা অ্যাফার্মেটিভ বাক্য, এই জন্য আমাদের এখানে অ্যান্টি ব্যবহার করতে হবে। এবং সর্বশেষ আমাদের এভরিথিংয়ের জন্য এখানে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। তাহলে এই দেখো হয়ে গেল আমাদের এই ট্যাগ কোশ্চেনটা।
এটা একটু মাথায় রাখবে, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, এই শব্দগুলো ব্যবহৃত হলে সাবজেক্ট হিসাবে, তো আমরা তখন ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে ইট ব্যবহার করব। এরপরে দেখো যে মডেল, এটা ছিল আমাদের রুলস 11। তো এছাড়াও আমরা দেখি অনেক সময় আমাদের মডেল অক্সিলারি ভার্ব দ্বারা বিভিন্ন সেন্টেন্স দেওয়া থাকে। তো ওই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে সমাধান করব এটা আমরা এখন দেখে নিব। মডেল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স যদি আমাদের থাকে তাহলে আমরা কি করব, সেই মডেল অক্সিলারি ভার্বগুলোকে আমরা অক্সিলারি ভার্ব চিন্তা করে তারপর আমাদের ট্যাগ কোশ্চেনগুলো আমরা সমাধান করব। তাইলে মডেল অক্সিলারি ভার্ব থাকলে কি হবে, সেই মডেল অক্সিলারি ভার্ব হবে এরপর যদি এটা অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে নটের সংক্ষিপ্ত ফর্ম বসবে এবং সর্বশেষ কোশ্চেন মার্ক হবে। যেমন এক্সাম্পল যদি আমরা লিখি যে হি শুড রান ফাস্ট, তার দ্রুত দৌড়ানো উচিত। তো এক্ষেত্রে দেখো আমাদের মডেল অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে শুড, তাহলে আমরা এখানে শুডই ব্যবহার করব। এরপর যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ ছিল এই জন্য আমি নট ব্যবহার করলাম, আর সর্বশেষ হি ছিল এই জন্য সাবজেক্টে আমি হি বসিয়ে দেব, হি হয়ে গেল আমাদের। অথবা ইউ কুড টু দ্য সাম। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আরেকটা মডেল অক্সিলারি ভার্ব কুড ব্যবহার করেছি। এক্ষেত্রে তুমি কী করবা, প্রথমে কুডটাকে আনবা, এরপর একটা নট ব্যবহার করে শেষে আমাদের সাবজেক্ট ছিল ইউ, তো এটার সাবজেক্টিভ ফ্রম ইউ বসিয়ে দেবে। তো এই হয়ে গেল, যদি আমাদের মডেল অক্সিলারি যুক্ত কোনো ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে সেই ভার্বটার ট্যাগ কোশ্চেন করব। এরপরে দেখো মডেল অক্সিলারি ভার্বের মধ্যে দুইটা মডেল অক্সিলারি ভার্ব আছে, একটা হচ্ছে নিড এবং আরেকটা হচ্ছে ইউজ টু। এই দুটার ব্যবহার একটু ভিন্ন আছে, তো আমরা এই দুটার ব্যবহার একটু দেখে নিব যে নিড থাকলে আমরা কিভাবে সমাধান করব আর ইউজ টু থাকলে আমরা সেটার জন্য কিভাবে সমাধান করব। দেখো রুল 13 আমরা দেখব নিড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। তো এই নিডটা যদি আমাদের মূলত ভার্ব হিসাবে যদি ব্যবহৃত হয়, মেইন ভার্ব হিসাবে যদি আমাদের নিডটা ব্যবহৃত হয় তাহলে আমরা এই নিড দিয়ে আমাদের ট্যাগ কোশ্চেনের সমাধান করব। আর যদি এটা না হয়, যদি এটা অক্সিলারি ভার্ব হিসাবে অথবা টু প্লাস ভার্ব ওয়ান হিসাবে হয় তাহলে আমরা আবার একটু ভিন্ন ক্ষেত্রে এটাকে ব্যবহার করব। তো মনে রাখবে, তোমরা শর্টকাটে মনে রাখার পদ্ধতি হচ্ছে নিড যদি আমরা নিড দ্বারা যদি কোনো বাক্য আমরা শেষ করতে চাই তাহলে এক্ষেত্রে নিডের পরে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে তো তাহলে এটা হবে ডু অথবা ডাস। আর যদি এমন হয় যে নিডের পরে আমাদের টু প্লাস ভার্ব ওয়ান থাকে সেক্ষেত্রে আমাদের ডু অথবা ডাজ হবে। কিন্তু যদি এমন হয় যে নিডের পরে আমাদের শুধু একটা ভার্ব ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এটার অক্সিলারি ভার্ব হিসাবে নিডই ব্যবহৃত হবে। এরপর যদি এটা নেগেটিভ বাক্য হয়, অ্যাফার্মেটিভ বাক্য হয় তাহলে আমরা কন্ট্রাকশন অ্যান্টি ব্যবহার করব, আর যদি না হয় তাহলে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দেব। তো এখন দেখো এক্সাম্পল যদি আমরা খেয়াল করি যে he needs a real student। তোমরা খেয়াল করো এখানে নিডস শব্দটার এইখানে নিডস আমাদের ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এরপর আবার অতিরিক্ত একটু অংশ আছে এই জন্য আমরা এখানে ডাজ আনবো, ডাজেন্ট হি। অথবা যদি আমরা লিখি আলতাফ ওয়ান্টস টু, না এটা না সরি, আলতাফ নিডস টু বাই এ বুক। দেখো খেয়াল করে যে এখানে আলতাফ নিডস আমরা এখানে কিন্তু ভার্ব হিসাবে নিডসকে ব্যবহার করছি, এরপরে আবার দেখো টু প্লাস ভার্ব ওয়ান আছে এখানে, সেজন্য এই ক্ষেত্রেও আমাদের ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং আলতাফ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এখানে ডাজেন্ট ব্যবহার করে দেব।
ডাজেন্ট হি। আর 3 নম্বরে আমরা দেখব যে যদি নিডের পর যদি ভার্ব ওয়ান থাকে সরাসরি, সেক্ষেত্রে আমরা কি করব, নিডটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে কাউন্ট করব। যেমন হি নিড ফুলফিল দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা কি দেব, নিডের নিডই ব্যবহার করব। তাহলে নিড নট হি, এই যে। তো এইভাবে নিডেরটা একটু খেয়াল রাখবো। অনেক সময় দেখা যায় নিড মূল ভার্ব হিসাবে কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যদি নিডের পরে আমাদের অতিরিক্ত কোনো অংশ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ডু অথবা ডাজ ব্যবহার করব। যদি নিডের পরে টু প্লাস ভার্ব ওয়ান থাকে সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। আর যদি এমন হয় নিডের পরে সরাসরি ভার্ব ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নিডের জায়গায় নিডই ব্যবহার করব। তো আজকের ক্লাস এখানেই শেষ। আগামী পর্বে আমি তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখাবো এবং ইনশাল্লাহ আগামী পর্বে আমাদের ট্যাগ কোশ্চেনের অংশটা আমরা শেষ করতে পারবো আশা করি। ততক্ষণ তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করো এবং নিয়মিত প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম।